সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক অধিকার লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 16 ডিসেম্বর 2025, মহান বিজয় দিবস। গত 15 বছরে শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 হামিম গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ড, নেভানোর ব্যবস্থা ছিল, কাজে লাগেনি। 2011 61 জেলা পরিষদের নেতা হলেন আওয়ামী লীগের নেতারা। 2012 ছাত্রলীগ ক্যাডারদের তালিকা তৈরি করছে গোয়েন্দারা, বিশ্বজিৎ হত্যাকাণ্ড। 2013 নির্বাচন কমিশনের অসহায় আত্মসমর্পণ। 2015 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোট সম্পাদককে ছাত্রলীগ কর্মীদের মারধর। 2016 মুন্সিগঞ্জে বিএনপির সভায় আওয়ামী লীগ কর্মীদের হামলা। 2017 ইউএনওর কাছে মুক্তিযোদ্ধার চিঠি, মৃত্যুর পর আমাকে রাষ্ট্রীয় মর্যাদা দিবেন না। 2018 দেশের স্বাধীনতা এলেও মানুষের মুক্তি আসেনি, ডক্টর কামাল। 2019 গাফফার চৌধুরী বললেন আওয়ামী লীগে থাকা রাজাকারদের তালিকা দরকার। 2021 চট্টগ্রাম কাস্টম হাউস 100 কোটি টাকার শুল্ক ফাঁকি। 2022 রাজধানীতে প্রতি মাসে 18 থেকে 21 খুন। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি ফরিদুল হক, আপনার কাছ থেকে একটি খবরের শিরোনাম আছে আমাদের হাতে। 2011 সালে 61 জেলা পরিষদের নেতা হলেন আওয়ামী লীগের নেতা। জেলা পরিষদ এটি নির্বাচন হবার কথা ছিল, কিন্তু ওই সময় আমরা দেখলাম যে প্রজ্ঞাপনের মাধ্যমে চেয়ারম্যান ডিক্লেয়ার করে দিলেন। নির্বাচনী ব্যবস্থাকে ধীরে ধীরে কিভাবে ধ্বংস করা যায় বা নির্বাচন ছাড়া কিভাবে জনপ্রতিনিধি করা যায়, এটিকে মক টেস্ট করেছিল কিনা ওটার মাধ্যমে, এবং এর পরবর্তী ধারাবাহিকতা নিয়ে একটু আলোচনা শুনতে চাই। জেলা পরিষদ পরে তো নির্বাচন করলো, পরে যেটা করলো ওইটা তো আসলে ধরেন একটা কি বলে যে আইয়ুবীয় গণতান্ত্রিক মডেল, মৌলিক গণতান্ত্রিক একটা মডেলে ধরেন মনে করেন যে জেলা পরিষদটা করলো। এবং এই জেলা পরিষদের হাতে কিন্তু তেমন কোনো ক্ষমতা ছিল না। জেলা পরিষদ দিতেছে একটা ধরেন প্রাইস পোস্টিং, যাদেরকে বিভিন্নভাবে এমপি বানাইতে পারতেছে না এলাকায়, আওয়ামী লীগের মুরব্বী নেতা যাদেরকে আর ধরেন বাদও দিতে পারতেছে না, আবার অনেক দিন দলের সাথে হয়তো ছিল, তাকে কিছু একটা দিয়ে সান্ত্বনা পুরস্কার দিতে হবে। প্রাইস পোস্টিং এর জন্যই এটাকে সামনে আনা এবং প্রাইস পোস্টিং এর মধ্য দিয়ে যেটা হয় যে ওই যে মানে মক টেস্টটা করা, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মানে যে সমস্ত জায়গায় জনপ্রতিনিধি থাকার কথা, যদি জেলা পরিষদ থাকে, জেলা পরিষদটা একটা মানে আইডিয়ালি কি হওয়া উচিত, জেলা পরিষদ একটা জেলার সর্বোচ্চ প্রতিষ্ঠান হবে, লোকাল গভর্নমেন্ট একদম সর্বোচ্চ প্রতিষ্ঠান, ওইটার আন্ডার হচ্ছে জেলার অন্যান্য সকল উপজেলা ইউনিয়নগুলো থাকবে। তাহলে জেলা পরিষদকে অবশ্যই নির্বাচিত হতে হবে এবং নির্বাচনের ব্যাপারে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। এটা খুব পরিষ্কার ব্যাপার ছিল, কিন্তু ওইটাকে তারা প্রথমে হচ্ছে গিয়ে প্রজ্ঞাপনের মাধ্যমে করে এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এদের ভোটে একটা আইয়ুবীয় মৌলিক গণতন্ত্রের মডেলে এই জেলা পরিষদের নির্বাচনগুলো হয়। এবং নির্বাচনগুলো গত 15 বছরে কি নির্বাচন হয়েছে সেটা আমরা জানি। প্রত্যেকটা নির্বাচন তো তাড়াতাড়ি, আমরা আর মামুরা ওনারাই আবার ভোটার। ওইটা আসলে মানে এক ধরনের ব্যাপারটা হচ্ছে যে ওই টপ ডাউন থেকে বটম আপ একটা ব্যাপার থাকে না, এটা আসলে বটম আপ অ্যাপ্রোচে হয়েছে। মানে নির্বাচনটাকে যে এখানে ধ্বংস করা হলো, এটা কিন্তু বটম আপ অ্যাপ্রোচ। আমরা আসলে আমরা কিন্তু ওই যে আলাপ করি প্রধানত 3টা নির্বাচন নিয়ে, কিন্তু নিচের নির্বাচনগুলো নিয়ে কিন্তু আমরা আলাপ করি না। এর ধারাবাহিক আমরা যেহেতু তথাকথিত জাতীয় জায়গায় অবস্থান করি, জাতীয় রাজনীতি করি, এই জন্য আমরা কিন্তু নিচের জায়গাগুলো না আলাপ করি। কোন জায়গা থেকে ধ্বংসের শুরু হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা আসলে বটম আপ অ্যাপ্রোচ হয়েছে, একদম নিচ থেকে এটা করা হয়েছে। নির্বাচনটা নিচ থেকে ধ্বংস করে 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 উপরে। আপনার ধরেন আমাদের মনে থাকার কথা যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নেওয়া, সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীক নেওয়া, এগুলো কিন্তু দলীয় প্রতীকে ছিল না। এগুলো দলীয় প্রতীকে নিচেই হচ্ছে কি হাসিনার আমলে।
এইটা নেওয়ার মাধ্যমে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনি যখন দলীয় প্রতীক নেন, ওইখানে কিন্তু একদম গ্রামে আপনি ধরেন একটা বিভাজন তৈরি করে একেবারে দিলেন। বাড়ি বাড়ি রাজনীতি। বাড়ি বাড়ি, কারণ গ্রামের নির্বাচনটা কিন্তু দল দেখে আগে কখনো হইতো না। এবং গ্রামের নির্বাচনটা হচ্ছে যে নিজস্ব গ্রাম, Popular, গোষ্ঠী, popular, হ্যাঁ popular পপুলার, vote এ। এবং গ্রামে যাদের আসলে ধরেন কোনো না কোনো গ্রহণযোগ্যতা লিগেসি আছে। আছে, গ্রহণযোগ্যতা আছে, তারা নির্বাচিত হইতো। তাই আপনার যখন মার্কা নেওয়া হইলো, মার্কা নেওয়ার পর আমি অন্তত কয়েকটা নির্বাচন দেখছি, অনেক জায়গাতে কোনোদিন গ্রামে যায় নাই, কিন্তু কোনোভাবে ঢাকায় যোগাযোগ করে অথবা কিছু টাকা দিয়ে অথবা বড় কোনো নেতাকে ধরে কিংবা ওই Manage আসনের করে, মোট কথা ওই manage আসনের করে। এমপিকে ধরে সে আসলে কোনোভাবে নৌকার টিকিটটা নিচ্ছে, এরপরে যে সে নির্বাচন করতেছে। এখন এলাকায় তো নির্বাচন তো আর লোকজন, করা লাগেনি। তার নির্বাচন করা লাগেনি, কারণ সে যখন ওইটা নিয়ে গেছে প্রশাসন তো আসলে পুরো সাপোর্টটা তাকে দিচ্ছে। তখন মানে দেখা ওটাই যাচ্ছে ছিল যে নির্বাচন, হ্যাঁ, তখন প্রতীক দেখা নেয়া। যাচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে আপনার ধরেন নির্যাতিত কিংবা সবচেয়ে ত্যাগী লোকটা ওর সামনে আসলে দাঁড়াইতে পারতেছে না। এর মাধ্যমে কিন্তু গ্রামীণ সংস্কৃতি যে সেটিও কিন্তু ধ্বংস হয়ে গেছে। একেবারে ঘরে ঘরে রাজনীতি, বাড়ি বাড়ি রাজনীতি, দল উপদলে বিভক্ত করে আমি দেওয়া আমি হচ্ছে। ওইটাই বলতে চাচ্ছিলাম, মানে একদম গ্রামকে আপনি ধরেন বিভক্ত করে ফেললেন, ওইটা কিন্তু আগে ছিল না। মানে আমাদের সোশ্যাল বন্ডিং না সোশ্যাল, আমাদের আগে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, গ্রামে এখন মানে গ্রামে অনেক জায়গা পর্যন্ত ধরেন একই পরিবারের একাধিক ভাই ভিন্ন ভিন্ন দল করে, এটা কিন্তু আমাদের এই যে এখনকার যে মডেল, ওই মডেল না, এটা আগে এমনিতেই করতো। কিংবা ধরেন আমি একটা দল করি, আমার শ্বশুর বাড়ি হয়তো আর একটা দল করে, তার মানে আমি একটা অন্য পরিবারের মেয়েকে বিয়ে করতেছি, কিংবা অন্য রাজনৈতিক মতাদর্শের একটা পরিবারের মেয়ে আমার কাছে বিয়ে দেওয়া হচ্ছে। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ছিল, কিন্তু ওইটাকে আপনার একেবারে ধরেন দলাদলি। তখন কিন্তু নির্বাচন যখন হইতো, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে মানুষ একটা খুব সাধারণ কথা বলতো যে ভাই আমাদের জাতীয় নির্বাচনের জায়গায় এইটা হইতেছে আমাদের এলাকার নির্বাচন, এখানে কোনো দল বেদল নাই, এখানে কোনো দলমত নেই, আমরা সবাই এক দল। এখানে পারিবারিক ঐতিহ্য, গ্রাম, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করতো। ওই ফ্যাক্টরের উপরে নির্বাচনটা হইতো, রাজনীতিটা হইতো। কিন্তু আমাদের এটা খেয়াল করা দরকার, কেন বটম আপ অ্যাপ্রোচে কেন হয়েছে। যদি নির্বাচনকে আপনি ম্যানুপুলেট করতে চান, নির্বাচনকে ধরেন আপনি আবার নির্বাচনও আপনাকে দেখাইতে হবে যে একটা নির্বাচন হচ্ছে, তাহলে তো আপনার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ধরেন মাফিয়া লাগবে। তো প্রত্যেকটা পয়েন্ট কি একটা নির্বাচনের ক্ষুদ্র মাফিয়া, হ্যাঁ ক্ষুদ্র মাফিয়া, মাঝারি মাফিয়া, তাহলে নির্বাচনের মাফিয়ার যে ধরেন ওই যে সাংগঠনিক স্ট্রাকচারটা কি আপনার ধরেন উপজেলা হচ্ছে উপজেলা চেয়ারম্যানের একটা স্ট্রাকচার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বার, এরা তো একটা ধরেন ওই ছোট ছোট মাফিয়া, ওইভাবেই তো আসলে সেট আপটা দেওয়া হয়েছে। এরপরে আসলে এমপির টিকিটটা যাকে নিশ্চিত করা হচ্ছে তার কিন্তু নির্বাচন আর করতে হচ্ছে না, সে শুধু একটু শোডাউন দিচ্ছে, যাচ্ছে, হাতটা আগেই তো চেইনটা রেডি করা। ওরাই আসলে ওই কায়দাটা করতেছে, কে ভোট দিতে আসবে, কে ভোট দিতে আসবে না, কে আসলে আওয়ামী লীগকে ভোট দিবে, কে দিবে না, এটা তো এলাকার মেম্বার জানে। সো সেইভাবেই সে সেট আপটা করতেছে। তারপরে আপনার ভোট কেন্দ্রগুলো একেবারে আগের দিন দখল করা, সিল মারা, ব্যালট বাক্স নিরাপদ রাখা, এটার জন্য যে মাসল ঠিক করা, ওইটা তো আসলে ওই লোকগুলোকেই তারা নির্বাচন করছে। সো এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে নির্বাচন থাকবে, কিন্তু নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার থাকবে না। ওই স্ট্রাকচারটা ঠিক করার জন্য এই পুরো স্ট্রাকচারটা ধাপে ধাপে তার মানে এটা একেবারে প্ল্যান করে 24 পর্যন্ত বলা যায়। ফারুক হাসান, একই বিষয় আপনার কাছ থেকে শুনতে চাই। আপনারা দুইজনই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বেড়ে ওঠা নেতৃত্ব। আসলে বিগত সময়ে আমরা যদি দেখি যে আওয়ামী লীগ আসলে সবচাইতে কোন বিষয়টাকে বেশি ভয় পেতেন, সেটা হচ্ছে ভোটাধিকার, নির্বাচন, ভোট, মানে জনগণের ম্যান্ডেট, এই জিনিসটাকে আওয়ামী লীগ মানে জনগণের সম্পর্ক যে জায়গায় আছে আওয়ামী লীগের ভয়টা সেখানে। এই জন্যই আওয়ামী লীগ বরাবরই এই জনগণের ম্যান্ডেটটাকে অ্যাভয়েড করে কিভাবে ভিন্ন কায়দায় ফাঁক ফকর দিয়ে ক্ষমতায় আসা যায়, চেয়ারে বসা যায়। না কিন্তু ফারুক হাসান, আপনি তো তরুণ হলেও আপনি তো জাতীয় রাজনীতির একটা পার্ট, তো জনগণকে বাদ রেখে কি রাষ্ট্র থাকে? না, সেটা থাকে না, সেটা তো আওয়ামী লীগের উপলব্ধি হয়তো আগে হয় নাই। 2024 সালে আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু সেই মানে উপলব্ধিটা হয়তো করতে পেরেছে কিনা আমি জানি না। 2011 সালে যদি প্ল্যান হয়, তার মানে 2011 সাল থেকেই এই রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক। রাষ্ট্রের হচ্ছে 4টা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, যে 4টা এলিমেন্ট না থাকলে ওই রাষ্ট্র হিসাবে কল্পনা করতে পারেন না। তার মধ্যে একটা হচ্ছে জনগণ, সার্বভৌমত্ব, তার একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, ল্যান্ড থাকবে, সেখানে একটা লিগ্যাল অথরিটি থাকবে, সরকার থাকবে। এই 4টা কম্পোনেন্ট যদি না থাকে ওইটাকে আপনি রাষ্ট্র বলতে পারবেন না। বনেরও তো নির্দিষ্ট এরিয়া আছে, বনেরও তো নির্দিষ্ট এরিয়া আছে, কিন্তু লিগ্যাল অথরিটি নাই, নাই, কিন্তু সার্বভৌমত্ব নেই। হ্যাঁ, এই 4টা কম্পোনেন্ট থাকতেই হবে। এই 4টা কম্পোনেন্টের সমন্বয়েই বাংলাদেশেও তো সবকিছুই ছিল, জনগণের কোনো অধিকার ছিল না। এই রাষ্ট্রের এই জন্যই তো আমরা বলছি যে বাংলাদেশে বিগত সময়ে আমরা
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কেন বলি না? বিকজ আমাদের সার্বভৌমত্ব আরেকটা দেশের নিয়ন্ত্রণাধীন ছিল। এখানে আমাদের লিগ্যাল অথরিটি কে ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ লিগ্যাল অথরিটি হলেও আওয়ামী লীগ চলতো ইন্ডিয়ান প্রেসক্রিপশনে, মানে তার ইন্ডিয়া মানে থেকে। কি এই যে মানে ফরিদুল হক যেটি বললেন যে আসলে একেবারে প্ল্যান করে আপনি যাদেরকে মেনশন করেছেন যে প্রতিবেশী রাষ্ট্র, জি, তাদের of প্রেসক্রিপশন course, এটা করেছে, of course. তাদের স্বার্থ কি ছিল? তাদের স্বার্থ এটাই যে তারা মনে করে এখানে যদি একটা ভ্যালিড লিগ্যাল অথরিটি এই চেয়ারে বসে এবং তারা যদি তাদের মতো এই রাষ্ট্রটা পরিচালনা করে, তাহলে আমাদের যে আধিপত্যবাদ, আমাদের যে ঢাকার উপরে আগ্রাসন বা এই বাংলাদেশের উপরে যে আগ্রাসন, এটা তো আমরা আসলে লিঙ্গারিং করতে পারবো না, এটা ধরে রাখতে পারবো না। সুতরাং এখানে আমাদের কি লাগবে? আমাদের এখানে স্লেভ তৈরি করতে হবে, আমাদের দাস তৈরি করতে হবে, যারা আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। আমরা যে প্রেসক্রিপশন পাঠাবো ঢাকায়, দিল্লি থেকে, ওই প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালাবে। এরকমই স্লেভ আমাদের দরকার। সেই স্লেভ তারা তৈরি করছে বিগত 54 বছরে, তারা হচ্ছে আওয়ামী লীগ। এখন পর্যন্ত ইন্ডিয়ার বক্তব্যটা কি? যে বাংলাদেশে আমাদের একমাত্র ট্রাস্টেড ফ্রেন্ড হচ্ছে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ একমাত্র ভারতের কাছে বিশ্বস্ত বন্ধু। মানে ইন্ডিয়া এই জিনিসটাকে তারা কোনোভাবেই মানতে পারে না, মেনে নিতে পারে না, যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটা রাষ্ট্র হিসাবে, প্রতিবেশী দেশ হিসাবে আমি তার সাথে কি অ্যাক্ট করব, আমার আচরণটা কি হবে, কিভাবে ডিল করব, আমার কূটনীতিক সম্পর্কটা কি হবে, এইটা কিন্তু ইন্ডিয়া কখনোই কল্পনা করতে পারে না। এই জন্য দেখেন গত পরশুদিন খুব সম্ভবত ইন্ডিয়ার আপনার মেবি ফরেন মিনিস্টার তিনি একটা বক্তব্য দিলেন যে হাসিনা কতদিন ইন্ডিয়ায় থাকবে সেই সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত। এটার মানেটা কি? এটা তো কোনোভাবে কূটনীতিক নর্মসের মধ্যেই পড়ে না। তিনি কি ইন্ডিয়ান? তিনি তো ইলিগালি এখন পর্যন্ত ইন্ডিয়াতে রয়েছেন, মানে টোটালি সকল আইন কানুন ভায়োলেট করে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইন্ডিয়া তাকে সেখানে আশ্রয় দিয়েছে। এমনি তো আপনি আইন ভঙ্গ করেছেন, এখন আবার বলছেন যে এখানে কতদিন তিনি থাকবেন একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই জায়গায় কি নাগরিক অধিকার ভোগ করছেন শেখ হাসিনা? নাগরিক অধিকার না, সকল ধরনের অধিকার তাকে ইন্ডিয়া ইতিমধ্যে সেখানে দিচ্ছে। আপনি সাম্প্রতিক সময়ে খবরগুলো দেখেন, পরিষ্কার ইন্ডিয়া বলছে যতদিন ইচ্ছা থাকবেন। এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগের নেতাদের সাথে যে কানেক্টিভিটি, যে যোগাযোগ কর্মসূচি ঘোষণা করা, তার সকল স্পেসগুলো কিন্তু ইন্ডিয়া ইতিমধ্যে তৈরি করে দিয়েছেন। তার মানে হাসিনা ছিল আগে লক অবস্থার মধ্যে, এখন কিন্তু ইন্ডিয়া সেই লক থেকে তাকে আনলক করে দিয়েছেন। এটা কি মিন করে? এটা কি মেসেজ দেয়? এটা কিন্তু ভিন্ন কোনো বার্তা দেয়। এই যে আমরা দীর্ঘ 54 বছর বলে আসছি যে বাংলাদেশকে তারা কখনোই স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মেনে নিতে পারে নাই, হৃদয়ে তারা এটাকে কখনোই ধারণ করতে পারে নাই যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ। তারা কি কখনো বলেছে যে স্বাধীন না? এটা তো বলা লাগে না, তাদের কর্মকাণ্ড অ্যাক্টিভিটির মধ্যেই তো প্রমাণিত হয়। আপনি মুখ দিয়ে বলেন এক, বাস্তবে আরেক, তার মানে আপনি কি মিন করেন? ইন্ডিয়া মুখে যা বলে আর তার যে কর্মকাণ্ড অ্যাক্টিভিটি, সেটা তো টোটালি ডিফারেন্ট। তার মানে এখান থেকে একবার স্পষ্ট যে ইন্ডিয়া এখনো বাংলাদেশকে ওই আগের যে কল্পনার জগৎ, সেই কল্পনার জগতেই তারা রয়েছে এবং সেভাবে এই দেশটাকে নিয়ে তারা ভাবছে। এই পদ্ধতি তো ভেঙে আমরা একটা নতুন পদ্ধতিতে যাব বলেই জুলাই এসেছিল। চেষ্টা চলছে, মানে একবারই আমি হতাশ না, আবার জনগণের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা সেটা পূরণ হয়েছে আমি সেটা বলবো না, মানে অগ্রগতি হয় নাই সেটাও আমি বলবো না, তবে কাঙ্ক্ষিত অগ্রগতি হয় নাই। জনগণকে সবসময় আশা করেই থাকবে। আমাদের সময় চলে যায় নাই। আমরা যদি এখনো প্রত্যেকটি রাজনৈতিক দল চিন্তাটা করি, মানে এই নির্বাচনটা কি শুধুমাত্র একটা নির্বাচন? শুধুমাত্র ওই যে বিগত 54 বছরে যেমন 12টি নির্বাচন খাতা কলমে আমাদের বাংলাদেশে হয়েছে, এরকম একটা নির্বাচন, আসন ভাগাভাগি নির্বাচন, যে বড় দলগুলো মাফিয়াগিরি করবে, বিগত 54 বছরে যেভাবে ওই দয়া মায়ার মানে মাধ্যমে আসন ভিক্ষা দিত, যে ছোট দলগুলোকে আসো তোমরা এই 2টা আসন নিয়ে 3টা আসন নিয়ে মানে শান্তিতে থাকো, খুশিতে থাকো, স্যাটিসফাইড থাকো, এরকম। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আপনার চিন্তা, আপনার থট যদি ওই বিগত 54 বছরের মতো হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের বলতে হয় উই আর সরি, আমরা দুঃখিত। কেন? ওই চিন্তা এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কখনোই বাস্তবায়ন হবে না। এখন যদি আপনি ওই দয়া মায়া আর রাজা আর প্রজার যে রাজনৈতিক কালচার যেটা বিগত সময় ছিল, ওই কালচারটা এখনো চলমান রাখতে চান, এটা হবে না। ফরিদুল হকদের যে রাজনৈতিক দল যেটি, হ্যাঁ, জাতীয় নাগরিক পার্টি, এটি কিন্তু শুরুতে জনগণের যে প্রত্যাশা ছিল এই দলকে ঘিরে, সেই প্রত্যাশা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। তারা কি নিজেদের কারণে ধরে রাখতে পারেনি, না বড় দলের চাপে তারা টিকতে পারেনি? শুনেন, প্রত্যাশাটা হচ্ছে আসলে কি, এটা আপনার না সেইটা ধরে রাখতে কেন প্রত্যাশাটার যে ইয়াটা আপনার ওই যে প্যারামিটার যেটাকে বলে, এটা কিন্তু একটা জায়গায় স্থির থাকে না। প্রত্যাশার কথা বলছি আমি, ওঠানামা করে। প্রত্যাশা, ডিমান্ড, আকাঙ্ক্ষা, এটাকে আপনি কখনোই ফিক্সড বা স্থির মনে করতে পারেন না। জনগণের প্রত্যাশা এখন আপনার উপরে একরকম, আপনার গেট আপ, আপনার ধরেন যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, আপনার আদার্স যে বিষয়গুলো, এগুলো যখন চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, তখন জনগণের প্রত্যাশাটা আপনার উপরে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখন আপনাকে যেভাবে দেখছে তখন কিন্তু অন্যভাবে দেখবে। তো সেরকম ধরেন যে এনসিপি রাজনীতির মাঠে গণ অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে, গণ অধিকার তো আরো
মানে দীর্ঘ একটা লড়াই সংগ্রামের এই মধ্যে যেমন দিয়ে এই আসছে। হ্যাঁ। তরুণদের এই দলগুলোর ব্যাপারে কিন্তু মানুষের না, আমি এক আপনাকে ধরনের বলি, প্রত্যাশা তৈরি হয়েছিল। জনগণের প্রত্যাশাটা আমাদের উপরে অনেক বেশি, অনেক। কেন? কারণ বিগত 54 বছরের যে রাজনৈতিক সিলসিলা বা রাজনৈতিক যে হিস্ট্রিটা মানে ধারাবাহিকভাবে আসছে, এই রাজনৈতিক হিস্ট্রিতে বিগত সময়ের দলগুলো যেভাবে জনগণের সাথে প্রতারণা করেছে, বেইমানি করেছে, জনগণকে বারবার ধোঁকা দিয়েছে, এই ধোঁকা খেয়ে খেয়ে জনগণ অতিষ্ঠ, বিরক্ত। তো সেই জায়গা থেকে জনগণ যখন নতুন কোনো হোপ দেখে, আশা দেখে, স্বভাবতই জনগণের মধ্যে ওই হোপটাকে এত বড় করে তারা চিন্তাটা করে, কল্পনা করে, যেটা হয়তো ওই দল, ওই ব্যক্তি, ওই গোষ্ঠীর পক্ষে ইমিডিয়েটলি ফিল আপ করাটা অনেক চ্যালেঞ্জিং, ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে সময় দরকার। যেমন ধরুন, ওই যে বললাম 54 বছর আপনার ক্ষুধা পেটে ভাই, এখন আপনি মনে করছেন যে সামনে একটা প্লেট খাবার আছে, খাবারের পরিমাণটা হয়তো অল্প, কিন্তু আপনি মনে করছেন ওই খাবারটা আমার 54 বছরের যে ক্ষুধা এটা পূরণ করবে, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। মানে প্লেটে তো অল্প খাবার, এটা হয়তো আপনার এক লোকমা হবে। যখন আপনি খেতে যাবেন প্লেটে, তখন দেখবেন যে আসলে আমি যা ভাবছিলাম তা তো নয়। তো এই জন্য সময় প্রয়োজন, সময় দরকার, ধৈর্য দরকার। জি। তবে বড় যে দলগুলো, যারা মানে ইতিমধ্যে বড় আর কি, এই দলগুলো আসলে পুরাতন যে রাজনৈতিক কালচার, যে মানে তাদের যে চিন্তা চেতনা, তাদের যে আসলে রাজনৈতিক যে তারা প্র্যাকটিসটা করে আসছে, এই প্র্যাকটিস যদি এখনো তারা ধরে রাখার চিন্তা করে বা ওটাকে আসলে চলমান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে, আবার ক্ষমতায় আসবে, দেশ চালাবে, ওই জিনিসটা আসলে এই মুহূর্তে আসলে কতটা মানে বাস্তবসম্মত, এটা কিন্তু ভাববার একটা সময় আমাদের আসছে। এজন্য আমি বলছি, এখন তারুণ্যের যে চিন্তা চেতনা, এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এটাকে ধারণ করতে হবে, জি। এর আলোকে চলতে হবে। আপনি ক্ষমতায় এসে কি করবেন? শুধুমাত্র ওই যে আগের মতো রাম রাজত্ব দখল করা, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করা, চাঁদাবাজি করা, কিংবা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করা, ওই ক্যাটাগরির রাজনীতি আগামীতে আর হবে না। আগামীতে হবে নির্দিষ্ট পয়েন্টের আলোকে, যে আমরা সংস্কারের বাংলাদেশ বিনির্মাণ করব, কর্মসূচি সকলকে থাকতে হবে। নিয়ে আমরা তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করব। এই বাংলাদেশে এই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দখলদারিত্ব থাকবে না, কেউ কারো আধিপত্য জাহির করতে পারবে না। আমরা সবাই মিলে এরকম একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। মানে এরকম বেশ কিছু পয়েন্টের আলোকে আলোচনা সাপেক্ষে আগামীতে হয়তো নির্বাচন, মানে সবাই মিলে ফরিদুল হক, সবাই মিলে একটা সুন্দর দেশ, সবাইকে মিলতে পেরেছি আমরা। এইখানে ব্যাপারটা যেটা হয়েছে যে আমরা তো আফটার ইফেক্ট বলে না, আমরা After ফ্যাসিবাদের effect-টা নিতে পারি না। আফটার ইফেক্টে আছি এখন। এটা কি আমরা এখন সহ্য করতে যেটা পারি নাই? হচ্ছে না, আফটার ইফেক্টে যেটা হচ্ছে যে আমাদের মধ্যে ধরেন আমাদের সমাজে, আমাদের রাজনৈতিক কালচারে এবং অন্য সকল জায়গায়, রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র কাঠামোতে, সকল জায়গাতে ফ্যাসিবাদের ইফেক্ট রয়ে গিয়েছে। এখন সবাই আসলে কিভাবে মিলে থাকা যায়, ওইটা তো আমরা কখনো প্র্যাকটিস করি না, আমরা তো জানি না। সবাই মিলে ওটা আমাদেরকে খুঁজতে হবে, মানে আমাদের মধ্যে একটা কমন ধরেন আছে, গ্রাউন্ড আছে, কিন্তু ওই কমন গ্রাউন্ডটাকে ধরেন ঠিক রাখা, ঠিক রেখেও আবার বিরোধিতা করা, মানে এটার ভেতরে একটা ধরেন ডেমোক্রেটিক আর্ট আছে। আমরা তো ওই অর্থে কখনো ডেমোক্রেটিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি, এবং ধরেন আমাদের মধ্যে আমাদের এই কি বলে, আমাদের সোসাইটিও ডেমোক্রেটিক হয়ে উঠতে পারেনি। সেটার জন্য আমাদের নেতৃত্বের ব্যর্থতা আছে, এবং ধরেন আরও অনেক ব্যাপার আছে। তো সেটার জন্য যেটা হয়েছে যে মানে সবাই একই রকম, ধরেন বৈচিত্র্য, আমরা এখানে 3 জন মানুষ বসা, 3 জন 3 রকম, কিন্তু আমরা জানি যে এই যে প্রোগ্রামটার মধ্যে আমাদের একটা কমন গ্রাউন্ড আছে, একটা কমন ধরেন মনে করেন যে কি বলে নর্মস আছে, এই নর্মসের মধ্য দিয়ে আমরা এটা চলতেছি। তো এইরকম জায়গাগুলো যে ডেমোক্রেসিতে আপনার অনেক দল থাকবে, এই দলগুলোর ভিন্ন ভিন্ন মত থাকবে, তাদের ভিন্ন ভিন্ন মত নিয়ে তারা আসলে কাজ করবে, কিন্তু একটা নর্মস থাকবে, কিছু রুলস থাকবে, কিছু ফেয়ার প্লে থাকবে। যেমন ওই যে উনি যেটা বলছিলেন যে একজন দলের, একটা দল যেটা যত ছোট দলই হোক, তার সাধারণ সম্পাদক নির্বাচনী এলাকায় একটা ইয়েতে গেছে, তাকে ধরেন মনে করেন যে হেনস্থা করা হচ্ছে, কিংবা ধরেন 2টা রাজনৈতিক দল নির্বাচনী গণসংযোগ করতে গিয়ে গোলাগুলি করতেছে, কিংবা নির্বাচনী গণসংযোগের উপরে ধরেন মনে করেন যে অস্ত্র দিয়ে হামলা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে। তো এই যে ব্যাপারটা, এইগুলো কিন্তু আমাদের ওই পুরনো রাজনীতির ধরেন বাই প্রোডাক্ট। এখন এইটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে দলগুলোর যে তাদের কাছে খুব মানে তাদেরকে খুব একটা আত্মতৃপ্তি দিবে যে আমাদের অনেক শক্তি আছে, আমরা গুলি করে করে আমরা টিকে থাকতে পারতেছি। বাট এটা তো আসলে হবে না। কেন? কারণ আপনি খেয়াল করে দেখেন, মানে এই যে গুলি, এর থেকে কয়েক হাজার গুণ বেশি গুলি প্রফেশনাল ধরেন মনে করেন ছাত্রলীগকে একটা ধরেন মিলিশিয়া বাহিনী হিসেবে, প্রফেশনাল মিলিশিয়া বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছিল। যে আপনি খেয়াল করে দেখেন আবরার ফাহাদকে যে ছাত্রলীগের নেতারা পিটিয়ে হত্যা করতেছে ঠান্ডা মাথায়, মানে ওটা ওটা একটা কিলার বাহিনী। খেয়াল করেন, এইভাবে ধরেন যুবলীগ, এরপরে ধরেন পুলিশ, বিডিআর, ইভেন মিলিটারি,
সকল বাহিনী জুলাইয়ে গুলি নিয়ে জনগণের বিপক্ষে দাঁড়াইছিল না? করেছে, লাভ গুলিও হয়েছে। করেছে। অতএব গুলির যে বাহাদুরি আমরা করতে চাই, গুলি করার যে বাহাদুরি, এই বাহাদুরি তো রাজনীতি, এই বাহাদুরির রাজনীতি বাংলাদেশে Muscle চলবে না, power এর দিন এটা শেষ। চলে গেছে, এটা আমরা বুঝি, এটা চলে গেছে। এখন ওই যে আমাদের ওই যে আত্ম উপলব্ধি, এই আত্ম উপলব্ধি আমাদের রাজনৈতিক দলের কিছু কিছু অংশগুলোর মধ্যে এখন আসেনি। তারা মনে করে যে আগের মতো করেই পারবো, এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আপনি ধরেন ব্যুরোক্রেসি কিংবা প্রশাসন কিংবা এবং ধরেন রাষ্ট্রের বিভিন্ন স্টেক, এই জায়গাগুলো কিংবা বিভিন্ন অর্গান, এই জায়গাগুলোকে দখল করে এইটাকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করা, সেটা আমরা বিভিন্নভাবে দেখছি আমরা। যে ধরেন এই যে প্রজ্ঞাপন দিয়ে জেলা পরিষদ বানানো, আর ধরেন সকল লোককে নিজেদের ইয়ের মধ্যে ঢুকায় ফেলা, এই প্রশাসনের মধ্যে ঢুকায় ফেলা, System তারপরেই তো এর হচ্ছে যে মধ্যে, পুরো নির্বাচনী, ধরেন আমরা এর আগের যে আলাপটা করতেছিলাম, পুরো নির্বাচনী মেকানিজমটা করা, এটা তো অলরেডি বাংলাদেশের মানুষ দেখে ফেলছে। এটা আপনি আবার একই জিনিস সেকেন্ড টাইম হয় না। নতুন কি দেখাবো আপনাকে আমরা? নতুন কিছু আনতে হবে, আরো ভয়ঙ্কর কিছু, অথবা আপনাকে স্বাভাবিক পরিশুদ্ধ হইতে হবে যে ভাই ভুল হয়ে গেছে, মাপ চাই, কানে ধরছি, এবার আসলে ভালো মানুষ তওবা করে না। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সামনে তওবা করার একটা ঐতিহাসিক মুহূর্ত যাচ্ছে। জি। এই মুহূর্তটা হচ্ছে তওবা করার ঐতিহাসিক সেই মুহূর্ত। মুহূর্তটা কি এই জাতীয় নির্বাচন? অবশ্যই জাতীয় নির্বাচন, জি। অবশ্যই জাতীয় নির্বাচন একটা ফারুক বড় হাসান, উপলক্ষ। একটু ফারুক হাসানের কাছ থেকে শুনে আসি। ফারুক হাসান, এই নির্বাচনে ফরিদুল হক যেটা বললেন যে তওবা করার ঐতিহাসিক মুহূর্ত, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতিকদের যে অতীত ভুলের জন্য তারা অনুতপ্ত হবে বা নতুন কোনো স্বপ্ন দেখাবে, আদৌ কি কোনো স্বপ্ন আছে আপনাদের হাতে? না, এটা উনি ঠিকই বলেছেন। আমরা আসলে তৌবা করার সময় তো বারবার আসবে না, এবার একটা সুযোগ আসছে। এই তো এবার কেন 5 বছর পর পরই তো আসবে, না, 5 বছর পর পর এবার ঐতিহাসিক। হ্যাঁ, আগেও তো আমরা 5 বছর পেয়েছি, বাট ওই টাইম আর এই টাইম তো আসলে মিলিয়ে ফেললে হবে না। তো যাই হোক, এখন আসলে আমি যেটা চিন্তা করি, আপনি যেটা বললেন যে এই হোপ বা এই সম্ভাবনা আছে কিনা, আসলে দেখেন, সম্ভাবনা নাই এটা বলার কোনো সুযোগ নেই, সম্ভাবনা অবশ্যই আছে যদি এটাকে আমরা কাজে লাগাতে পারি। যেমন আমি এর আগেও বলেছি যে আগামীতে আমাদের এই দেশটাকে পুনর্গঠনের জন্য একটা, ধরেন যে ইনক্লুসিভ একটা ন্যাশনাল গভর্নমেন্ট দরকার, জাতীয় সরকার দরকার। এবং এখানে একটি মাত্র দল বা এককভাবে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী, ব্যক্তি বা দল যদি মনে করে থাকে আমরাই সব করব, এটা কোনোভাবে হবে না। এখানে আমাদের এই চিন্তার যে জায়গাটা, এই জায়গাটা এতটাই মানে ব্রড করতে হবে যেখানে আমাদের সকলকে নিয়ে, মানে বাংলাদেশটাকেই প্রাধান্য দিতে হবে। অফকোর্স বাংলাদেশের জনগণ চিন্তায় এখন বাংলাদেশকে আমি প্রাধান্য দিতে এখানে হবে। যদি এক্সাম্পল হিসেবে ধরি, ধরেন বিএনপি এখন বাংলাদেশের 1 নম্বর বড় দল, এবং ক্ষমতায় আসার মতো সম্ভাবনাময় যে শক্তিগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বরে থাকবেন বিএনপি, তালিকা যদি আমরা করি। তো সেই জায়গা থেকে বিএনপি যদি মনে করে যে আমরা আগামীতে 2/3 আসন নিয়ে আমরা ক্ষমতার চেয়ারে বসবো, পার্লামেন্ট গঠন করব, ক্যাবিনেট বানাবো, তাহলে এটা কি আসলেই সম্ভব? হয়তো নির্বাচনের মাধ্যমে ধরে নিলাম যে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি পার্লামেন্টে আসলেন বা পার্লামেন্ট গঠন করলেন, ধরে নিলাম যেটা ফিজিবল, সম্ভব। কিন্তু আপনার মনে রাখতে হবে যে পার্লামেন্ট গঠন করলেই শুধু হবে না, এই পার্লামেন্টকে 5 বছর রান করাতে হবে, এই ক্যাবিনেটকে 5 বছর রান করাতে হবে। এবং এই ক্যাবিনেটকে 5 বছর রান করাটা এত সহজ, এটা যদি আমি মনে করে থাকি তাহলে তো মস্ত বড় ভুল ভাই। আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে বর্তমান যে ইন্টারিম সরকার, এই সরকার যতগুলো চ্যালেঞ্জের মুখোমুখি ইতিমধ্যে হচ্ছেন, নির্বাচিত সরকার আসলে এর চাইতে অন্তত 10 গুণ বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এখন ওই যে চ্যালেঞ্জগুলো আপনার সামনে আসবে আফটার পার্লামেন্ট গঠনের পরে, ওই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনার বন্ধু দরকার না, এলআই দরকার না। ওই এলআই কখন বানাবেন? পার্লামেন্ট গঠনের পরে। তখন তো আর এলআই বানানোর, বন্ধু বানানোর কোনো সুযোগ নেই, সময়ও নেই। তার মানে আপনার বন্ধু তৈরি করা, বানানোর সময় এখন যদি আপনি সেই আপনার বন্ধু চিনতে না পারেন, বন্ধু বানাতে না পারেন, কে শত্রু কে বন্ধু এটা তো আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে তো রাজনীতিতে আসলে আর বলার কিছু থাকে না। এই জন্য আমি বলেছি যে আপনি সরকার গঠন করবেন, কিন্তু সরকারটাকে 5 বছর টিকিয়ে রাখা সো মাচ ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং। এখন ধরেন ওই সময় আপনার ডানে বামে বন্ধু নাই, আপনার যে এক্সিস্টিং প্রতিষ্ঠানগুলো রয়েছে যাদেরকে নিয়ে আপনি দেশ চালাবেন, পুলিশ প্রশাসন, হ্যাঁ, অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান, অসাংবিধানিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এগুলো তো এখনো সংস্কার হয় নাই ভাই। এগুলো তো এখনো ওই ফ্যাসিবাদের কবল থেকে হয় নাই। যখন আপনাকে দেখবে আপনার বন্ধু নাই, আপনার এলাই নাই, চতুর্দিকে তারা, তখন তো পদে পদে আপনার সামনে তারা ব্যারিকেড তৈরি করবে, আপনাকে বিপদে ফেলার জন্য নানা রকম ধরেন যে আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করবে। তখন আপনার বন্ধু না থাকলে আপনি তো একবারে হা করে জিহ্বা বের করে দিবেন। ওই সময়টার জন্য আমি বলছি যে এখনই সময় বন্ধু তৈরি করে। আর এখন যদি আপনি বন্ধু তৈরি করতে ব্যর্থ হন, আর ওই ফিউচার চ্যালেঞ্জ মোকাবেলা করতে আপনার যে পরিকল্পনা, রোডম্যাপ এখন যদি আপনি ফিট করতে না পারেন, তাহলে আপনি দেশ 5 বছর তো দূরে থাক, 2 বছর আসলে স্মুথলি চালাতে পারেন কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। জি, ফরিদুল হক, বন্ধু বানানোর শেষ সময় চলে যাচ্ছে ফারুক হাসানের কথা অনুযায়ী।
আগামী যে বেটার বাংলাদেশ, যে জুলাই গণ অভ্যুত্থান যে স্বপ্ন আমাদের দেখিয়েছে। কিন্তু আমরা একটা কথা বলি বারবার যে বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য থাকে, ওটাই গণতন্ত্র। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, মানে আমাদের বৈচিত্র্য থাকবে কিন্তু ঐক্য থাকবে। তো ওই জায়গাটা ধরেন আমরা হয়তো বা বিএনপি হব না, কিন্তু বিএনপির ফেইলর কখনো কখনো ধরেন ন্যাশনাল ফেইলর হয়ে যেতে পারে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোন মাত্রা পর্যন্ত আমরা বিএনপির বিরোধিতা করব এবং কোন মাত্রায় বিএনপি ফেল করতে গেলে আমরা বিএনপিকে সেভ করার চেষ্টা করব। ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল আইডেন্টিফাই করতে ইন্টারেস্টের হবে। জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে। তো সেই জায়গা থেকে আমি এটা আমরা কি কয়েক জায়গায়- পারিনি এখনো? না, আমরা এখনো পারিনি। আমি কয়েক জায়গায় যেটা বলেছি যে আমাদের ধরেন নির্বাচন যেমন একটা, মানে আমি বলছি যে একটা মুহূর্ত, লগ্ন, একটা নির্দিষ্ট সময়, টাইম স্প্যান, ওটা চলে গেলে কিন্তু আর এটা হবে না। তো ওই যে তওবা করার লগ্ন চলে যাচ্ছে এখন, ওই যে তওবা করার যে সময়টা, হিন্দুদের বিয়েতে এটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি বলছি অন্য লগ্ন, অন্য লগ্ন। শব্দ আমি পাচ্ছি না এই মুহূর্তে। তো এইখানে এই যে ব্যাপারটা কেন, কারণ হচ্ছে যে নির্বাচনের আগে এই যে যেগুলো আমরা দেখলাম সিমটমগুলো, তার মানে এটার মাত্রা কিন্তু বাড়বে। তাহলে আমাদের সকল রাজনৈতিক দল টেবিলে আসতে হবে, সরকারকে ক্যাটালিস্টের ভূমিকা নিতে হবে, নিয়ে এসে বলতে হবে যে আমরা এগুলো করব না, মানে আমরা একটা ফেয়ার প্লে রুলস সেট করব। আমরা কেউ অস্ত্র নিয়ে নামবো না, যে নামবে তাকে আমরা বাধা দিব, সবাই মিলে বাধা দিব। মানে ওইটা এটা একটা ন্যাশনাল রুল সেট করে, ইন্টারেস্ট। হ্যাঁ ওটা একটা ন্যাশনাল, কারণ নির্বাচনটা ভালোভাবে হওয়া, এই নির্বাচনের মধ্য দিয়ে এই ট্রানজিশনটা আরেকটা শেষ ফেজে করতে যাবে চাচ্ছি এবং এরপরে দিয়ে আপনার ধরেন বাংলাদেশটা একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করবে। এটা আমাদের সবার ইন্টারেস্ট, সবার ইন্টারেস্ট। তো ওইটা আমাদেরকে বুঝতে হবে। জি, একেবারে 30 সেকেন্ডে ফারুক হাসান। ফরিদুল ভাইয়ের সাথে একমত। ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে মনে করতে হবে যারা দেশের পক্ষে তারা আমাদের বন্ধু, যারা দেশের প্রশ্নে, রাষ্ট্রের প্রশ্নে, জনগণের প্রশ্নে একমত থাকবে। আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে রাজনীতির মাঠে, কিন্তু দেশ এবং জনগণের প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধ। এটাই national এই জায়গাটা interest, এটাই আসতে বন্ধু। হবে। জি, ধন্যবাদ জায়গায় ফারুক একটা হাসান আপনাদেরকে, ধন্যবাদ ফরিদুল হক আপনাদের। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।